আসসালামু আলাইকুম। এসএসসির গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়টা যদি তোমাদের খুব ভালোভাবে জানা না থাকে বা আয়ত্তে না থাকে, সেক্ষেত্রে গণিতের ফান্ডামেন্টাল বা গণিতের বেসিক তোমাদের দুর্বল থাকবে বা ভিত্তি হবে দুর্বল। সেক্ষেত্রে পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে তোমাদের কাছে বোরিং লাগবে বা কঠিন মনে হবে। এজন্য এই অধ্যায়টাকে তোমাদেরকে খুব ভালোভাবে আয়ত্তে রাখতে হবে, যাতে গণিতের পরবর্তী অধ্যায়গুলো তোমরা আরও বেশি এনজয় করতে পারো। ঠিক আছে, আরও বুঝতে সহজ হয় বা বোধগম্য হয়। তাহলে গত ক্লাসে আমরা এই অধ্যায়ের বেসিক শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করে দিয়েছি। ওই ক্লাসটা করলেই এই অধ্যায়ের সম্যক ধারণা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এমসিকিউ করার জন্য এই বেসিক ক্লাসটাই যথেষ্ট। আজকের ক্লাসে আমরা উদাহরণে চলে যাব। তোমাদের অনুশীলনী 1-এর আগ পর্যন্ত 21টা উদাহরণ রয়েছে। আজকের ক্লাসে আমরা 3টা উদাহরণ সমাধান করব। প্রথমে যে উদাহরণটা আছে, এটার প্রশ্ন হচ্ছে √3 এবং 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এখন এখানে দুইটাই কিন্তু রুট সংখ্যা দেওয়া থাকতে পারে। ঠিক আছে, এখানে √3 আর 4 দেওয়া আছে, এখানে 4 এর স্থলে আরো একটা রুট সংখ্যা দেওয়া থাকতে পারে। তো যেই রুট সংখ্যাগুলো দেয়া থাকবে বা যেই রুট সংখ্যাটা দেয়া থাকবে, সেটার মান আগে তোমরা বের করে নেবে। তাহলে মধ্যবর্তী মূলদ কিংবা অমূলদ সংখ্যা বের করতে তোমাদের সহজ হবে। তাহলে প্রথমে আমরা রুটের মান বের করে নিব। আমরা 1 নং সমাধান শুরু করতেছি। এইখানে √3 সমান সমান কত সেটা তোমরা ক্যালকুলেটরে বের করে নেবে। সো আমরা এখন ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি। আমরা ক্যালকুলেটর অন করলাম, এরপরে √3 লিখে সমানে ক্লিক করলাম। এরপরে √3 আসলে এবারে এসডিতে ক্লিক করলেই এটা দশমিক সংখ্যায় চলে আসবে। তাহলে দশমিক ভগ্নাংশ সংখ্যায় যখন চলে আসবে তখন তোমরা লিখে নেবে 1.732058। আচ্ছা, আমরা আর নিচ্ছি না, এই কয়টাই নিয়ে নিলাম। এবারে আমরা যেটা করব, এবারে আমরা অঙ্কটা করা শুরু করব। ক্যালকুলেটরের কাজ আমাদের শেষ। এখন যেটা করতে হবে, এই √3 থেকে শুরু করে 4 এর মধ্যবর্তী দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি, মনে করি √3 এবং 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা a ও b। আমরা ধরে নিলাম যে √3 আর 4 এর মধ্যে দুইটা অমূলদ সংখ্যা আমরা নির্ণয় করব। এগুলোর নাম আমরা দিলাম a আর একটা হলো b। ঠিক আছে, তাহলে a আমরা লিখতে পারি, অতএব a সমান সমান √3 প্লাস 1 এবং b সমান সমান √3 প্লাস 2। আচ্ছা, এগুলো আমরা কোথায় পেলাম এটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে আচ্ছা √3 প্লাস 1, √3 প্লাস 2 এগুলো আমরা কেন ধরে নিলাম। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে √3 হচ্ছে 1.7320508। আচ্ছা, এখন এটার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হবে? 2.73200508। যদি আমরা 2 যোগ করি তাহলে কত হবে? 3.73200508। অর্থাৎ যে a আর b আমরা নির্ণয় করেছি এগুলো কিন্তু এই √3 থেকে 4 এর মধ্যেই আছে। এটা কিন্তু 3 পয়েন্ট এত হয়েছে, তাহলে 4 এর আগেই আছে। তাহলে √3 এর পরে এবং 4 এর আগে যে সংখ্যাগুলো অবস্থিত সে যে কোনো দুইটা সংখ্যা নিয়ে নেওয়া যাবে। ঠিক আছে, এখন এখানে আমরা 1 যোগ করতেছি। যে কোনো অমূলদ সংখ্যার সাথে আমরা যদি কোনো মূলদ সংখ্যা যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, যেটাই করি না কেন সেটা অমূলদ সংখ্যাই হবে। এখানে অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা অমূলদ সংখ্যার সাথে যোগ করলাম, তাহলে আমরা কিভাবে একটা অমূলদ সংখ্যাই পাবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা 1 যোগ করেছি, 2 যোগ করেছি, যাতে আমাদের এই মানটা বুঝতে সহজ হয়। আমরা চাইলে √3 এর সাথে 0.01, 0.0001 যে কোনো একটা মান যোগ করে দিতাম, যাতে সেটা √3 এর চেয়ে একটু বড় হয়, অর্থাৎ 1.73 এটা থেকে একটু বড় হয় আর 4 থেকে একটু ছোট হয়। এরকম দুইটা সংখ্যা নিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদেরকে লিখতে হবে যে এখানে a ও b
হচ্ছে √3 ও 4 এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে অতএব এ ও বি দুইটি অমূলদ সংখ্যা। বা আমরা লিখতে পারি এ ও বি নির্ণেয় দুটি অমূলদ সংখ্যা। তাহলে হয়ে গেল। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নতে চলে যাই। দ্বিতীয় প্রশ্নতে যা আছে বলা হয়েছে প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে 4টি ক্রমিক সংখ্যা ধরে নিব। তাহলে আমরা লিখতে পারি, মনে করি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আমরা যদি একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরতে যাই, যদি প্রথম সংখ্যাটাকে ধরি আমরা a, পরের সংখ্যাটা কি হবে? ক্রমিক সংখ্যা, মানে পরবর্তী সংখ্যাটি। তাহলে এর সাথে 1 যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে, তাহলে a+1। আবার যদি 2 যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে a+2, a+3। তাহলে এখানে আমরা 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিলাম। যেমন ধরো আমরা যদি এখানে 1 ধরি এর মান, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 এর সাথে 1 যোগ মানে 2, এর সাথে 1 এর সাথে 2 যোগ মানে 3, এর সাথে 1 এর সাথে 3 যোগ মানে 4। তাহলে 1 2 3 4 আমরা নিয়েছি। এখানে এর যে কোনো মান বসালেই এই 4টা সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে। ঠিক আছে, এখন বলা হয়েছে কি, বলা হয়েছে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে, তার মানে এই 4টা সংখ্যাকে গুণ করলে তার সাথে 1 যোগ করলে সবসময়ই একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রদত্ত রাশি কি, এই 4টাকে গুণ করে সাথে 1 যোগ করতে বলা হয়েছে। তাহলে আমরা গুণ করতেছি a ইন্টু a+1 ইন্টু a+2 ইন্টু a+3। ঠিক আছে, +1 বলা হয়েছে এই 4টা সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ এই রাশিটা একটি পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আসবে। তাহলে আমরা ধারাবাহিকভাবে এই সরলটা শেষ করি, দেখি কি আসে। তাহলে আমরা কি নিব, a ইন্টু a+3 a+1 a+2 তারপরে a+1। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে কেন আমরা এই ধারাবাহিকতা নিয়ে আসলাম, আমরা কেন a+3টা আগে আনলাম, a+1 মাঝখানে রাখলাম, a+2 কেন পরে নিয়ে আসলাম। আচ্ছা, এটা বলতেছি, দেখো এখানে a আর a গুণ করলে কত হবে, a² হবে, প্লাস এখানে a আর 3 গুণ করলে কত হবে, 3a হবে। তাহলে এখানে আমরা a² + 3a পাচ্ছি পরবর্তী লাইনে, যেটা আমরা দেখব। এখন এখানে দেখো a আর a গুণ করলে কি হবে, a² হবে। আর এখানে a একবার 2 এর সাথে একবার 1 এর সাথে, তাহলে 2a আর হচ্ছে 1a, অর্থাৎ একটা a, তাহলে যোগ করলে কত হবে, 3a হবে। তাহলে এটার সাথে এটা মিলতেছে, এই মেলানোর জন্যই আমরা 3 আর a কে একসাথে নিয়ে এসেছি আর 1 আর 2 কে একসাথে নিয়ে এসেছি। আচ্ছা, এবার আমরা গুণটা করে ফেলি। এখানে a আর a গুণ করলে a², a আর 3 গুণ করলে 3a, যেহেতু মাঝখানে প্লাস প্লাসই হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা এই দুইটা গুণ করব, a আর a গুণ করলে কি হবে, a², a আর 2 গুণ করলে কি হবে, 2a, এরপরে 1 দিয়ে আবার a কে গুণ করলে a, এরপরে 1 দিয়ে আবার 2 কে গুণ করলে 2, তারপরে a+1। আচ্ছা, এখানে আমরা একটু শর্টকাট করে নিব, তাহলে a² + 3a এখানে থাকলো, এখানে কত আসবে, a² + 3a + 2 আসলো, তারপরে +1। আচ্ছা, এবার আমরা যদি একটা কাজ করি, এই ফর্মটাকে শর্টকাট করার জন্য বা সংক্ষিপ্ত করার জন্য আমরা এটাকে ধরে নেই যে এটা হচ্ছে x। তাহলে আমরা ধরে নিতে পারি যে যদি এটাকে x ধরে নেই তাহলে কি হবে, এখানে হবে x ইন্টু এখানে কি হবে, এটু হচ্ছে x + 2, তাহলে x + 2 হবে, তারপরে এই +1 হবে। ঠিক আছে, সো আমরা কি কি ধরে নিয়েছি, ধরে নিয়েছি যে a² + 3a = x ধরে। ঠিক আছে, আচ্ছা, এই x আর x গুণ করলে কি হবে, x²,
আর এই 2 আর x গুণ করলে কি হবে প্লাস 2x, তারপরে এই প্লাস 1 আছে। আচ্ছা, এখানে তোমরা একটা সূত্র বুঝতে পারছো, এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রের একটা ফর্ম। কিভাবে হয়? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দেখো চলে আসলো। তাহলে এটার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার। এখানে a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1 স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা এখানে x এর মান বসিয়ে দেই তাহলে কি হবে? তাহলে দেখো এখানে a স্কয়ার প্লাস 3a, এরপরে x এর মান গেল, এবারে প্লাস এর প্লাস 1 এর 1 উপরে স্কয়ার। সো দেখো এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা চলে এসেছে। সো আশা করি বোঝাতে পেরেছি যে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে সেই ফরম্যাটে আমরা নিয়ে আসতে পেরেছি এই পূর্ণবর্গ সংখ্যার ফরম্যাটে, ঠিক আছে। দেখো 2 স্কয়ার এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4 এর বর্গমূল কত? 2। দেখো 25 এটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ হচ্ছে এটা 5 স্কয়ার। তাহলে যে কোনো সংখ্যার উপর আমরা যদি স্কয়ার বসাতে পারি, এরকম ভাবে একটা স্কয়ার বসাতে পারি, তাহলে ধরে নিতে পারি যে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কারণ হচ্ছে এই পূর্ণবর্গ সংখ্যাটা যে স্কয়ার আকারে আছে সেটাকে রুট করলেই, রুট আর স্কয়ারকে বাদ দিয়ে এটা একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা সেটাই তো আসলে পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম, প্রমাণিত। আচ্ছা, এবারে আমরা 3 নং প্রশ্নে চলে যাব। 3 নং উদাহরণে যেটা দেয়া আছে সেটা হচ্ছে 3/11 ও 95/37 বা 37 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা এখন ভাগ করে এই দুটো ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে, অর্থাৎ সাধারণ ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসব। আমরা দেখেছিলাম যে ভগ্নাংশ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখানে সাধারণ ভগ্নাংশ দেয়া আছে, দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, সেটাই আমরা এখন করব। তো সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদেরকে ভাগ করতে হবে। প্রথমেই যে সংখ্যাটা দেয়া আছে 3/11, তাহলে 3কে ভাগ করতে হবে কত দিয়ে? 11 দিয়ে। তাহলে এখানে 11 সংখ্যাটি বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ ভাজক বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা একটা শূন্য নিয়ে নিব, তাহলেই সেটা বড় হবে। এখন যেহেতু এখানে একটা শূন্য নিয়েছি তাহলে 0 দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে 11 এর নামটা গুনতে হবে 30 পর্যন্ত। সো আমরা জানি যে 11 একে 11, 11 দুগুণে 22, 3 11 33 হয়ে যায়। তাহলে আমরা 2টা নিব, তাহলে 2টা নিলে 22 হচ্ছে। এরপরে বিয়োগ করলে আমরা 8 পাবো। এরপরে আমরা দেখতেছি যে 8 দিয়ে ভাগ করা সম্ভব নয়, তাহলে আমরা একটা শূন্য নিতে পারি। এরপরে আমরা 7 11 77 নিতে পারি। এরপর আমরা 3 পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা শূন্যটা দিচ্ছি যাতে ভাগ করা যায় 3 দিয়ে, যেহেতু যাচ্ছে না। তাহলে আবারও আমরা 2 দিয়ে নিলে 22 পাচ্ছি, আবারও বিয়োগ করলে 8 পাচ্ছি, শূন্য যদি আমরা দেই তাহলে 7 পাচ্ছি, 7 11 77। এভাবে দেখো একটা প্যাটার্নে চলতেছে। দেখো আবারও 3 আসবে, আবারও 22 নিতে হবে, আবারও 80 আসবে, আবারও 77 নিতে হবে। সো এখানে দেখো এই যে একটা লুপ চলতেছে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে দশমিকের পরে 27 27 27 এভাবে আসতে থাকবে, অর্থাৎ একটি আবৃত্ত দশমিক সংখ্যা আমরা পেলাম। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 3/11 সমান হচ্ছে 0.2727 ডট 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 বা 0.27 পৌনঃপুনিক। দুজনের উপরই পৌনঃপুনিক, কারণ এই দুইটা অঙ্কই বারবার রিপিট করতেছে, ঠিক আছে। এবার আমরা পরবর্তী ধারায় চলে যাই। পরবর্তীতে যে সংখ্যাটা আছে বা ভগ্নাংশটা আছে 95/37, অর্থাৎ 95কে ভাগ করতে হবে 37 দিয়ে। আচ্ছা, এবারে আমরা দুইবার নিতে পারি, দুইবার নিলে আমরা কত পাবো? 74। এবারে বিয়োগ করলে আমরা কত পাবো? 21। এবারে 21 দিয়ে যেহেতু ভাগ করা যাচ্ছে না, তাহলে আমরা একটা শূন্য নিব, আর এই শূন্য নেওয়ার জন্য আমরা এখানে একটা দশমিক বসিয়ে দিব, ঠিক আছে। যেহেতু আগে আমরা দশমিক দেইনি, এই জন্য শূন্য বসানোর জন্য আমাদেরকে দশমিক দিতে হবে। এরপরে আমরা এই 210 পর্যন্ত নামটা পড়বো 37-এর। সো আমরা যদি এখানে 37কে 5 বার গুণ করি তাহলে আমরা পাবো 108।
185। এখন 185 যদি পাই তাহলে আবারও বিয়োগ করলে আমরা 25 পাবো। এই 25 দিয়ে যেহেতু ভাগ করা যাচ্ছে না, আমরা এখানে আবারও একটি শূন্য নিব। এখন এই 250 পর্যন্ত 37-এর নামটা গুনবো। 37কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 222। তাহলে এখানে বিয়োগ করলে আমরা পাচ্ছি 28। এই 28 দিয়েও ভাগ করা যাচ্ছে না, তাহলে আমরা এখানে একটি শূন্য নিব। এবারে 37কে 7 দিয়ে গুণ করলে আমরা পাবো 259। সরি, আমরা সংখ্যাটা লিখতে ভুলে গিয়েছি। এখানে দিয়েছি আমরা 5, এখানে দিয়েছি 6, এখানে দিয়েছি 7। আচ্ছা, এবারে যদি আমরা বিয়োগ করি তাহলে আবারও পাবো 21। এখন এখানে আমরা 21 দেখতে পেয়েছি, সাথে একটা শূন্য নিয়েছি। নেওয়ার পর আবারও 185 আসবে, আবারও বিয়োগ করলে 25 আসবে, আবারও বিয়োগ করলে 280 আসবে, এভাবে আবারও চলতে থাকবে। তার মানে আমরা যদি আরো একবার নেই তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা আবারও 5 বার নিচ্ছি, তাহলে 185 আসবে, বিয়োগ করলে আমাদের 25 আসবে, আবার একটা শূন্য নিব, 222 আসবে 6 বার। এরপরে আমরা আবারও বিয়োগ করলে 28 পাবো, 28 পেলে আবার একটা শূন্য দিব, তাহলে আবারও আমরা 7 বার নিব, 259। এভাবে কিন্তু আবার চলতে থাকবে 21। ঠিক আছে, তাহলে এই যে লুপে চলতেছে, তাহলে আমাদের এখানেও একটা জিনিস লক্ষণীয় যে অতএব 95/37 সমান সমান হচ্ছে 2.567 ডট 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 বা 2.567 পৌনঃপুনিক। আমরা জানি যে পৌনঃপুনিক দিতে হয় যেখান থেকে শুরু আর যেখান থেকে শেষ। ঠিক আছে, এই যে 567 এভাবেই রিপিট হচ্ছে বা আবৃত্ত হচ্ছে বা পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে আমরা 567 এই তিনটার জন্যই পুনরাবৃত্তি বা পৌনঃপুনিক চিহ্ন দিব। এখন তিনটাই দিতে হয় না, শুরুটা আর শেষেরটা দিলেই হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই একটা সাধারণ ভগ্নাংশকে আমরা একটা দশমিক ভগ্নাংশে রূপান্তর করে ফেলতে পেরেছি। ঠিক আছে, সো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী উদাহরণ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের প্রশ্নের সমাধানগুলো তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাবে, আশা করছি। আর ক্লাসটা ভালো লাগলে শিক্ষার্থীদের মধ্যে বা সহপাঠীদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও আজকের ক্লাসটা থেকে অঙ্কগুলো শিখতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।